হ্যালো এভরিওয়ান, আই এম দেবদুলাল শর্মা। তো আজকে থেকে আমরা একটা নতুন ব্যাচ বা একটা নতুন জার্নি শুরু করছি। এই ব্যাচের নাম দিয়েছি আমি WBSLST ফাউন্ডেশন ব্যাচ। দেখো, সামনে যে এসএলএসটি বা টিচিং নিয়োগের যে এক্সামটা হবে, সেই এক্সামকে টার্গেট করেই কিন্তু আমার এই ব্যাচটা। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নিই কী কী সিলেবাস রয়েছে, অর্থাৎ এর আগে যে এসএলএসটিগুলো হয়েছিল সেখানে কী কী টপিক ছিল। প্রথমে ছিল জিওটেকটনিক, জিওমরফোলজি, ওশনোগ্রাফি, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি অর্থাৎ পরিবেশ ভূগোল, হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, কার্টোগ্রাফিক টেকনিক অর্থাৎ প্র্যাকটিক্যালের সমস্ত কিছু, অ্যান্ড লাস্টে ছিল জিওগ্রাফিক্যাল থট। এর মধ্যে এই যে ওসিয়ানোগ্রাফি টপিকটা ছিল, এটা কেবলমাত্র 9-10-এর সিলেবাসেই কিন্তু ছিল। অন্যদিকে জিওগ্রাফিক্যাল থট যে টপিকটা, সেটা কিন্তু 11-12-এর সিলেবাসের মধ্যে ছিল। তো দেখো, সামনে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু সিলেবাস চেঞ্জ হতে পারে, কিন্তু জিওগ্রাফিতে এমন কিছু কিছু টপিক রয়েছে যেখানে যতই সিলেবাস চেঞ্জ হয়ে যাক না কেন, সেই টপিকগুলো থাকবেই এবং তাদের সিলেবাসে কিন্তু সেম থাকবে। সেই রকমই কয়েকটা টপিক হলো, যেমন 1 নম্বর ক্লাইমেটোলজি, ইন্ডিয়ান জিওগ্রাফি, জিওটেকটনিক, জিওমরফোলজি, ওশনোগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের পার্টগুলো এবং ভারতের যে ভূগোলটা রয়েছে সেটা। তো এদের মধ্যে আমি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে শুরু করব। কেন শুরু করব? কারণ এক হচ্ছে এটার সিলেবাস হচ্ছে হিউজ, অনেক বড় সিলেবাস, অনেক দিন টাইম লাগে কমপ্লিট করতে। তারপর হচ্ছে এটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, যতগুলো টপিক রয়েছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। এবং শুধুমাত্র এসএসসি নয়, অর্থাৎ টিচিং নিয়োগের এক্সাম নয়, যে কোনো পরীক্ষায় এই ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিন্তু কোশ্চেন রয়েছে, ঠিক আছে, আসে। তো এই কারণেই আমি এটা শুরু করেছি। এর আগের যে ব্যাচগুলো আমি পড়িয়েছি সেখানেও কিন্তু এটা ভালো করেই পড়িয়েছি, কিন্তু যেহেতু খুব তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করেছি, অর্থাৎ সময় খুব কম ছিল, সেহেতু কিন্তু অত ভালো করে ফোকাস করা কিন্তু এটাতে হয়নি। তো ওই জন্য আমি এবার প্রথমে শুরু করেছি, যেহেতু এটাতে বেশি টাইম লাগে, এবং এটা থেকেই কিন্তু আমি আমার জার্নিটা শুরু করব। তো এই জন্যই কিন্তু আমি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে শুরু করব। এবার আমরা এই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার যে সিলেবাসটা রয়েছে সেটা একবার দেখে নিই। তো এর আগের এসএসসিগুলোতে যে সিলেবাসটা ছিল সেখানে প্রথম টপিক ছিল রিলিফ অর্থাৎ ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি, ড্রেনেজ নদ নদী ব্যবস্থা, ক্লাইমেট জলবায়ু, সোয়েল, ফরেস্ট মিনারেল মানে খনিজ, পাওয়ার রিসোর্স অর্থাৎ শক্তি সম্পদ, ইরিগেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পপুলেশন, ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ বাণিজ্যর কথা বলেছে, ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন ব্যবস্থা। তারপরে ছিল বেসিস অফ রিজনাল ডিভিশন অফ ইন্ডিয়া, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক অর্থাৎ ভারতকে কতগুলো প্রাকৃতিক অঞ্চলে ভাগ করেছে, সেটা কে ভাগ করেছে, এই সমস্ত বিষয়গুলো। ঠিক ওরকম কে কতগুলো ইকোনমিক রিজিয়নে ভারতকে ভাগ করেছে, সেই বিষয়গুলো। আর লাস্টে একটা টপিক ছিল যেটা মূলত 11 অ্যান্ড 12-এর সিলেবাসে ছিল, 9-10-এ কিন্তু ছিল না। সেটা হচ্ছে কনসেপ্ট, নেচার, টাইপস, স্কেল অ্যান্ড ডাইমেনশন অফ রিজিয়ন অর্থাৎ অঞ্চল কাকে বলে, অঞ্চল কত প্রকার, অঞ্চলের বৈশিষ্ট্য কী, এই সমস্ত বিষয়গুলো। যদিও ওটা ডিরেক্টলি ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট নয়, কিন্তু যেহেতু সিলেবাসে এই টপিকটার নাম ছিল রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেই কারণেই হয়তো এই রিজিয়ন সম্পর্কে এখানে একটু আলোচনা করেছে। যদিও আমার মনে হয় যে নতুন যদি সিলেবাস আসে সেখানে কিন্তু এই টপিকটা থাকবে না, এবং এই টপিকটা কিন্তু অন্য কোনো টপিকের সঙ্গে, অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফি বা অন্য কোনো একটা হিউম্যান জিওগ্রাফি, এগুলা টপিকের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যেতে পারে। তো যেহেতু এখানে আছে, তো সেহেতু এটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে। এবার দেখো, এই সিলেবাসে কিন্তু মেইন টপিকগুলোর কথা উল্লেখ আছে। এর ভিতরে কিন্তু অনেক সাব ইউনিট রয়েছে। তো সেই সাব ইউনিটগুলো, অর্থাৎ প্রত্যেকটা মেইন টপিকের ভিতরে আমরা কি কি পড়ব, সেগুলো এবার এখানে আলোচনা করি। সিলেবাসের মধ্যে তো শুধু মেইন টপিকগুলো থাকে, কিন্তু তার ভিতরেও কিন্তু সিলেবাসটা অনেক বড় হয়। যেমন ইন্ট্রোডাকশন বলে কোনো পার্ট কিন্তু সিলেবাসের মধ্যে উল্লেখ নেই, কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছি আর ইন্ট্রোডাকশন পড়বো না, এটা কিন্তু কোনো দিন হতে পারে না। তো ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কী কী পড়ব? এক পড়ব লোকেশন, অর্থাৎ ভারতের ল্যাট লং কত, ভারতের দক্ষিণতম বিন্দু, উত্তরতম বিন্দু, ভারতবর্ষ এশিয়ার কোন দিকে আছে, গোটা ওয়ার্ল্ডের মধ্যেই বা কোন দিকে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো। তারপর পড়ব সাইজ, অর্থাৎ আয়তন সম্পর্কে, ভারতের আয়তনের দিক থেকে ভারত কততম, সেই সমস্ত বিষয়গুলো। পড়ব অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, অর্থাৎ রাজ্যগুলো সম্পর্কে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি। নেইবারিং কান্ট্রিজ পড়ব, অর্থাৎ প্রতিবেশী দেশগুলো সম্পর্কে পড়ব, এবং প্রতিটা প্রতিবেশী দেশের সঙ্গে ভারত যে সীমারেখা শেয়ার করেছে তার দৈর্ঘ্য কত, সেটার নাম কি, লক কোনটাকে বলে, ল্যাক কোনটাকে বলে, র্যাডক্লিফ লাইনই বা কোথায় রয়েছে, এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা পড়ব।
এই টপিকগুলো ছাড়াও আমরা আরও কিছু কভার করব, যেমন কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা এবং ভারতের প্রমাণ দ্রাঘিমা কোথায় মিলিত হয়, এই সমস্ত বিষয় কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যেই হয়ে যাবে। তারপরে আছে রিলিফ, যেটা কিন্তু সিলেবাসের মধ্যে উল্লেখ রয়েছে। এই রিলিফের ভিতরে দেখো কতগুলো টপিক রয়েছে। প্রথমে পড়ব জিওলজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ ভারত যে রয়েছে এই ভারতের কোন অংশটা কবে তৈরি হয়েছে, ঠিক আছে, সেটার কি বৈশিষ্ট্য রয়েছে, কোন কোন শিলায় গঠিত, সেই সমস্ত বিষয়টা। ফিজিওগ্রাফিক ডিভিশন পড়ব, যেটা কিন্তু আমরা মেইনলি 5টা ভাগ জানি, কিন্তু এনসিআরটির বই আবার 6টা রয়েছে, কারণ সেখানে থর মরুভূমিটাকে আলাদা করে দেখিয়েছে। তারপর পড়ব মেজর হিল স্টেশন, অর্থাৎ পাহাড় বা পর্বতের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু হিল স্টেশন বলা হয়, সেটা কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে, সেগুলো সম্পর্কে পড়ব। মেজর ভ্যালিজ অ্যান্ড গ্লেসিয়ার সম্পর্কে, অর্থাৎ কোন দুটি পর্বতের মাঝে এই ভ্যালি অবস্থান করছে, যেমন কাশ্মীর ভ্যালি কোন দুটি পর্বতশ্রেণীর মাঝে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো। তার পাশাপাশি পড়ব গ্লেসিয়ার, যেমন সিয়াচেন কোথায় অবস্থান করছে, গঙ্গোত্রী গ্লেসিয়ারই বা কোথায় রয়েছে, এই সমস্ত বিষয়গুলো। মাউন্টেন রেঞ্জ পড়ব, মাউন্টেন রেঞ্জ বলতে যেমন কারাকোরাম পর্বতশ্রেণী, লাদাখ, জাসকার, এই সমস্ত বিষয়গুলো। এবং এই পর্বতশ্রেণীর হায়েস্ট পিক কোনটা, যেমন কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তারপরে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কভার হবে। এবং লাস্টে রিলিফের মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে মাউন্টেন পাস, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই পাসের বাংলা কিন্তু হচ্ছে গিরিপথ। গিরিপথ অর্থাৎ দুটা পর্বতের মাঝখান দিয়ে যে রাস্তা, সেটাকে গিরিপথ বলা হয়। এর আরও নাম আছে, যেমন লা, কোথাও কোথাও একে লা বলা হয়, কোথাও কোথাও একে ঘাট বলা হয়, বিশেষ করে দক্ষিণ ভারতে এগুলো কিন্তু ঘাট নামে পরিচিত। তো এই সমস্ত কিছু অর্থাৎ যতগুলো মাউন্টেন পাস রয়েছে সবগুলো কিন্তু আমরা ম্যাপের আকারে পড়ব, অর্থাৎ ম্যাপে দেখে দেখে পড়বো, এবং সেগুলো কী জন্য বিখ্যাত সেটা তো অবশ্যই পড়বই। নেক্সট টপিক আছে ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ নদী ব্যবস্থা। দেখো ভারতের নদী ব্যবস্থাকে কিন্তু মেইনলি দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হিমালয়ান রিভার সিস্টেম আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। অর্থাৎ হিমালয় থেকে যেগুলো নদী তৈরি হয়েছে সেগুলোকে হিমালয়ান রিভার সিস্টেম বলে, আবার যেগুলো পেনিনসুলা ভারতের অর্থাৎ উপদ্বীপীয় অঞ্চল থেকে বা দক্ষিণ ভারতে যে নদীগুলো রয়েছে সেগুলোকে পেনিনসুলা রিভার বলে। এই প্রত্যেকটা নদী, তাদের উপনদী এবং সেটা কোন কোন মেজর সিটির উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে পড়বো উইথ ম্যাপ। তারপর পড়বো মেজর ওয়াটারফল, কোন নদীতে কোন ওয়াটারফল রয়েছে, সেটা কোন রাজ্যে অবস্থিত, কোনটা উচ্চতম ওয়াটারফল, এগুলো সম্পর্কে পড়ব, কোনটা বিস্তৃততম, এগুলো। মেজর লেক পড়ব, মেজর লেক বলতে বাংলা যাকে আমরা হ্রদ বলে থাকি, ঠিক আছে, এই কোনটা বড় হ্রদ, কোনটা উল্কাপাতের ফলে তৈরি হয়, কোনটা কৃত্রিম, কোনটা প্রাকৃতিক, কোনটা উচ্চতম হ্রদ, কোনটা স্বাদু জলের হ্রদ, কোনটা মিষ্টি জলের হ্রদ, এভরিথিং পড়ব, এবং সেগুলো কোন রাজ্যে অবস্থিত সেগুলো সহ আমরা এখানে পড়ার চেষ্টা করব। নেক্সট আছে ক্লাইমেট, সোয়েল, ভেজিটেশন। তো ক্লাইমেট, সোয়েল থেকে ভেজিটেশন থেকে আমরা প্রথমে পড়ব ক্লাইমেটিক ডিভিশনটা, কোপেন যে ভারতকে জলবায়ু অঞ্চলে ভাগ করেছে সেটা সম্পর্কে পড়ব, এবং প্রত্যেকটা অঞ্চলের অবশ্যই বৈশিষ্ট্যগুলোও পড়ব। সোয়েল গ্রুপ সম্পর্কে পড়ব, অর্থাৎ ভারতকে কতগুলো মৃত্তিকা জোনে ভাগ করা হয়েছে সেটা। টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন, অর্থাৎ ভারতে কতগুলো প্রাকৃতিক বনভূমি রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ রয়েছে আর কি, সেগুলো সম্পর্কে পড়ব, এবং কোনটার পরিমাণ সব থেকে বেশি, এগুলো। ইন্ডিয়ান ফরেস্ট রিপোর্ট আমরা দেখব যে কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে, কোন রাজ্যে কম রয়েছে, কোন রাজ্যে বনভূমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, কোথায় আবার বেড়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে পড়ব। বায়োস্ফিয়ার রিজার্ভ, 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে গোটা ভারতবর্ষে, প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে পড়ব, কারণ এখান থেকে কিন্তু কোশ্চিন হয়। তারপরে পড়ব ন্যাশনাল পার্ক সম্পর্কে, 108 কি 109 এরকম কিন্তু ন্যাশনাল পার্ক ভারতে রয়েছে। এই প্রত্যেকটা কিন্তু আমরা ম্যাপ দেখে দেখে পড়ব, এবং কোনটা কী জন্য বিখ্যাত, কোনটা সবথেকে পুরনো, সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়ব। এর আগের SLST যেটা হলো 2025 সালে, সেখানে কিন্তু এখান থেকে একটা কোশ্চিন এসেছিল। মিনারেল রিসোর্স অর্থাৎ খনিজ সম্পদ সম্পর্কেও পড়ব, যেখানে আমরা পড়ব টাইপস অফ মিনারেলস প্রথমে, তারপরে ডিস্ট্রিবিউশন অফ মিনারেলস, অর্থাৎ কোথায় কোন খনিজ পাওয়া যায়, ভারতবর্ষের মধ্যে তার র্যাঙ্ক কত, ইত্যাদি ইত্যাদি। পাওয়ার রিসোর্স পড়ব, অর্থাৎ শক্তি সম্পদ, যাকে আরেকটা ইংরেজি ওয়ার্ড এনার্জি রিসোর্স নামেও যেটা পরিচিত সেটা। তো প্রথমে তার শ্রেণীবিভাগ পড়ব, তারপর সেম ওরকমই এই পাওয়ার রিসোর্সগুলোর র্যাঙ্ক পড়ব, কোথায় রয়েছে না রয়েছে, জোয়ার ভাটা শক্তি, তারপরে সোলার প্যানেল, এই যা যা রয়েছে সবগুলো কিন্তু আমরা ডিটেলসে পড়ব। এগ্রিকালচারের মধ্যে কী কী পড়ব, টাইপস অফ এগ্রিকালচার, প্রথমে কোনটাকে রবি শস্য বলে, কোনটাকে খারিফ শস্য, কোনটা জায়িদ শস্য, ইত্যাদি ইত্যাদি। তারপরে এই প্রত্যেকটা যে শস্য রয়েছে, যেমন ধান, গম, ভুট্টা, কোনটা কোথায় পাওয়া যায়, কোনটা 1 নম্বর র্যাঙ্ক, কোনটা 2 নম্বর রং, ইত্যাদি ইত্যাদি।
ভারতবর্ষের মধ্যেই বা তার র্যাঙ্ক কত, এগুলো। তার পাশাপাশি পড়ব এগ্রিকালচার রিভলিউশন, অর্থাৎ কৃষিজ বিপ্লব সম্পর্কে, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, সবুজ বিপ্লব, রামধনু বিপ্লব, এগুলো সম্পর্কে। যেগুলো ভারতের সাথে রিলেটেড সেগুলোই পড়ব এখানে, কারণ আমরা ভারতের ভূগোল পড়ছি যেহেতু। তারপরে হচ্ছে ইরিগেশন, অর্থাৎ জলসেচ ব্যবস্থা যেটাকে, এখানে পড়ব টাইপস অফ ইরিগেশন, ক্যানাল, ঠিক আছে, ট্যাঙ্ক, ড্রিপ, এগুলো সম্পর্কে, এবং ভারতে কোনটা বেশি ব্যবহৃত হয়, দক্ষিণ ভারতে কোনগুলো বেশি প্রচলিত, উত্তর ভারতে কোনগুলো বেশি প্রচলিত, এগুলো সম্পর্কে। তার পাশাপাশি এখানে পড়ব মেজর রিভার প্রজেক্ট বা ক্যানেলগুলো সম্পর্কে, যেমন ডিভিসি, কোনটা দীর্ঘতম খাল, কোনটা কৃত্রিম খাল, কোনটা ন্যাচারাল খাল অর্থাৎ প্রাকৃতিক খাল, এগুলো সম্পর্কে পড়ব আমরা। ইন্ডাস্ট্রিতে টাইপস অফ ইন্ডাস্ট্রি সম্পর্কে, এবং প্রতিটা ইন্ডাস্ট্রি কোথায় অবস্থান করছে, ঠিক আছে, ভারতবর্ষে তাদের র্যাঙ্ক কত, সেগুলো সম্পর্কেও আমরা পড়ব। পপুলেশনটা পড়ব, পপুলেশন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তো কোশ্চিন আসেই। পপুলেশন বলতে মেইনলি সেন্সাসটা সম্পর্কে পড়ব ভারতের। তো ভারতের 2011 সেন্সাসটা প্রথমে হাইলাইটে পড়ব একটু। হাইলাইটে বলতে 2011 সেন্সাসটা কততম সেন্সাস, তার মোটো কী ছিল, ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি রিলিজিয়াস কম্পোজিশন কীরকম ছিল, মুসলিম ধর্মের মানুষ কোন রাজ্যে বেশি রয়েছে, হিন্দু ধর্মের মানুষই বা কোন রাজ্যে বেশি রয়েছে, এগুলো সম্পর্কে। খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব সম্পর্কে পড়ব। ল্যাঙ্গুয়েজ কম্পোজিশন, কোথায় কোন ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে, সেগুলো সম্পর্কে পড়ব। যদিও ল্যাঙ্গুয়েজ কম্পোজিশন থেকে সেরকম কোশ্চেন আসে না কোনো পরীক্ষায়, কিন্তু পড়ব আমরা তাও। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্পর্কে পড়ব। পাশাপাশি ভারতের বিভিন্ন ট্রাইবাল যে পপুলেশনগুলো, কোথায় সেটা পাওয়া যায়, ঠিক আছে, তাদের কী কী মেইন বৈশিষ্ট্য রয়েছে, কাজ কী, ঠিক আছে। ভারতের একটা ট্রাইব রয়েছে, যে ট্রাইবরা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজে বিশ্বাসী, ঠিক আছে। তো সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব। এবার আছে পপুলেশন ডেনসিটি সম্পর্কে। তারপরে পড়বো সেক্স রেশিও কোথায় কী, এটা চাইল্ড সেক্স রেশিও পড়বো, লিটারেসি রেট, ডিকেটাল গ্রোথ রেট। ডিকেটাল গ্রোথ রেটটা যেমন দুভাবে পড়তে হয়, একটা হচ্ছে স্টেট ওয়াইজ আর একটা হচ্ছে ইয়ার ওয়াইজ, অর্থাৎ কোন সময়ে বা কোন দশকে নেগেটিভ গ্রোথ রেট হয়েছিল, এই জিনিসগুলো। ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সম্পর্কেও পড়বো। প্রথমে পড়বো টাইপস অফ ট্রেড, কোনটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে, কোনটাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে, ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ রয়েছে, সেগুলো সম্পর্কে পড়ব। এর পাশাপাশি সেজ, সার্ক, এই সমস্ত বিষয়গুলোতে পড়ব, যেখানে ভারতের অবস্থান রয়েছে, মানে ভারত যেখানে চুক্তিবদ্ধ সেই জিনিসগুলো সম্পর্কে পড়ব। তারপরে পড়ব ট্রান্সপোর্ট, অর্থাৎ পরিবহন ব্যবস্থা। প্রথমে পড়ব পরিবহন ব্যবস্থা কত প্রকার, কী কী, এগুলো। তারপর প্রত্যেকটা পরিবহন ব্যবস্থা, যেমন রোডওয়ে, দীর্ঘতম রোডওয়ে কোনটা, ক্ষুদ্রতম বা কোনটা, ঠিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর কী, সোনালী চতুর্ভুজ কী, এগুলো সম্পর্কে। রেলওয়ে থেকে পূর্ব কতগুলো জোন রয়েছে, এরকম, প্রথম কোথায় রেল চলে। ওয়াটারওয়ে পূর্ব ন্যাশনাল ওয়াটারওয়ে কতগুলো রয়েছে, মেন ন্যাশনাল ওয়াটারওয়ে কোনগুলো, ঠিক আছে, নতুন কোনগুলো প্রস্তাবিত রয়েছে অর্থাৎ হতে পারে। এয়ারওয়ে পড়ব, যে ভারতে প্রথম এরোপ্লেন কোথা থেকে কোথায় চলে, তারপর কোথায় কোন এয়ারপোর্ট রয়েছে, কোনটা আন্তর্জাতিক কোনটা অভ্যন্তরীণ, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব। এর পাশাপাশি পাইপলাইন সম্পর্কেও পড়ব, রজ্জু পথ সম্পর্কে পড়ব, যা আছে সবগুলোই পড়ব, কিন্তু মেইন এখানকার ইম্পর্টেন্ট বলতে রোডওয়ে, রেলওয়ে আর ওয়াটারওয়ে, এই তিনটেই কিন্তু মেইন ইম্পর্টেন্ট। বাকিগুলোও পড়ব, সেখান থেকে কোশ্চেন দিতেও পারে, কিন্তু মেইনলি এখান থেকেই কোশ্চেনগুলো দেয়। তারপরে পুরো বেসিস অফ রিজনাল ডিভিশন। দেখো, এর আগে সিলেবাসে কিন্তু খালি ন্যাচারাল আর ইকোনমিক রিজিয়ান ছিল, কিন্তু এখান থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দেয় অনেক সময়। তো ন্যাচারাল রিজিয়ান আর ইকোনমিক রিজিয়ানের পাশাপাশি এগ্রিকালচারাল রিজিয়ান কে কতগুলো ভাগে ভাগ করেছে, এগ্রো ক্লাইমেটিক রিজিয়ানে কে কতগুলো ভাগে ভাগ করেছে, এটা তো খুবই ইম্পর্ট্যান্ট। এগ্রো ক্লাইমেটিক রিজিয়ান, কতগুলো এগ্রো ক্লাইমেটিক রিজিয়ান রয়েছে, কোনটার কী বৈশিষ্ট্য, ইত্যাদি ইত্যাদি। এগ্রো ইকোলজিক্যাল রিজিয়ানটাও খুব ইম্পর্ট্যান্ট, তবে এখান থেকে ডিপলি কোশ্চেন হয় না, খালি কতগুলো ভাগে ভাগ করেছে, কত সালে ভাগ করেছে, কে ভাগ করেছে, সেটা বললেই কিন্তু যথেষ্ট। ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ানগুলো সম্পর্কেও পড়বো, কে কতগুলো ভাগে ভাগ করেছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে পড়বো রিজিয়ান। আমি একটু আগেই বললাম যে এই যে চ্যাপ্টারটা, বা বলছি কিনা আমার মনে পড়ছে না, যাই হোক, এই যে এই চ্যাপ্টারটা কিন্তু ডিরেক্টলি ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট নয়, কিন্তু যেহেতু এই টপিকটার নামই রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তো রিজনাল যেহেতু নামটা আছে সেই জন্যই হয়তো এখানে দিয়েছে। তো নেচার অ্যান্ড টাইপ, স্কেল অ্যান্ড ডাইমেনশন, অর্থাৎ অঞ্চল কাকে বলে, অঞ্চলের কী বৈশিষ্ট্য, মাত্রা কী কী অঞ্চলে, মানে এক কথায় কতগুলো ভাগে অঞ্চলকে ভাগ করা হয়, সেগুলো সম্পর্কে পড়ব। এবার দেখো, এগুলোর পাশাপাশি আরও কয়েকটা টপিক রয়েছে যেগুলো হয়তো ডিরেক্টলি সিলেবাসে নেই, কিন্তু আমাদের পড়তে হবে। সেগুলো হচ্ছে একটা ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার। আর এই যে টপিকগুলো আছে না, এই টপিকগুলো কিন্তু 11-12 যে নতুন সেমিস্টারের বইগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে, এই জন্য আমি এগুলো পড়িয়ে দেবো। জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টিভ ইস্যু,
কিছু কিছু জিওগ্রাফিক্যাল যে সমস্যাগুলো রয়েছে, যেমন আর্সেনিক দূষণ কোথায় হয়, কী কারণে হয়, তার ফলে কি হয়, ঠিক ওরকম গঙ্গা দূষণ যে হচ্ছে তার কী কারণ, এর জন্য কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, এয়ার পলিউশন কোথায় বেশি হয়, এয়ার পলিউশনের কারণ কি, দিল্লিতে কেন এত এয়ার পলিউশন, দিল্লিতে এয়ার পলিউশন রোধ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সব কিছু আমরা এখানে পড়ব। তো দেখো, এই ছিল টোটাল সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু এখানে যদি আমরা দেখি মেইনলি, এখানে কিন্তু জাস্ট মেইন টপিকগুলো উল্লেখ আছে, কিন্তু আমরা এগুলোকে ভেঙে ভেঙে একদম ভিতরে কী কী টপিক হয়, কী কী কোশ্চিন হতে পারে, সমস্ত কিন্তু ইন ডিটেলস পড়বো, আমরা ডিটেলসে গিয়ে একদম পড়বো, ঠিক আছে, একদম ডিটেলসে করবো, এবং অবশ্যই উইথ ম্যাপ পড়বো, ম্যাপ দিয়ে পড়বো, কারণ আমরা জিওগ্রাফি পড়ছি, নট হিস্ট্রি। ওই দেখলাম মুখস্থ করলাম ওরকম করলে কিন্তু হবে না, একদম ম্যাপ দেখে দেখে কোথায় লোকেশন না লোকেশন সব দেখে দেখে পড়বো। প্রতিটা টপিকের পাশে একটা ম্যাপ থাকবে, অবশ্যই ম্যাপ দেখে দেখে আমরা পড়বো। তো এই ছিল সিলেবাস, এভাবে আমরা পড়বো, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আমরা শুরু করব। এবার আমি আমার এই ব্যাচটা সম্পর্কে একটু বলে দিই, এই যে এখানে। তো এই ব্যাচটা অ্যাকচুয়ালি আগামী যে পরীক্ষা হবে, অর্থাৎ WBSLST 3 বলা যায়, বা এরপরে নেক্সট যে পরীক্ষাটা হবে শিক্ষকের, সেটাকে ফোকাস করে কিন্তু আমার এই কোর্সটা। তো এই কোর্সের মধ্যে কী থাকবে, কমপ্লিট জিওগ্রাফি কভারেজ, অর্থাৎ পুরো সিলেবাস কমপ্লিট হবে, 9-10 শুধু নয়, 11-12 পর্যন্ত। লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভ ক্লাস তো থাকছেই, প্লাস যারা লাইভ ক্লাস করতে পারবে না তারা কিন্তু সেই রেকর্ডেড ক্লাস করে দেবে। এবং এই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু সিস্টেমেটিক ওয়েতে থাকবে। কীরকম সিস্টেমেটিক ওয়েতে, প্রথম দিন যে ক্লাসটা নিলাম, মানলাম প্রথম দিন আমি ফিজিওগ্রাফি ডিভিশন থেকে নিলাম, তো লেখা থাকবে ফিজিওগ্রাফি ডিভিশন, তার পাশে লিঙ্ক থাকবে। পরের দিন আমি ড্রেনেজ থেকে ক্লাস করালাম, তো ড্রেনেজ লেখা থাকবে, তার পাশে লিঙ্ক থাকবে। তো এটা আমি এই জন্য করবো, কারণ কেউ কেউ এরকম আছে যাদের, ধরো যারা এই টপিকগুলো সম্পর্কে জানে, দেখা গেলো সে ড্রেনেজ সম্পর্কে জানে, সে বললো যে না আমি এটা পড়বো না, এটা আমি জাস্ট নোট পড়বো, কিন্তু ফিজিওগ্রাফি ডিভিশনে আমি ক্লাসটা করব, তো সে কিন্তু সহজে ফিজিওগ্রাফি ডিভিশনে গিয়ে ক্লাসটা করতে পারবে। তবে এটা আমি তাদের জন্য বললাম যাদের জিওগ্রাফিতে যথেষ্ট বেস রয়েছে, কিন্তু যারা কেবল বিএড করছে, বা যারা বিএড কমপ্লিট হলো কেবল, তাদের জন্য কিন্তু পুরো ক্লাসগুলোই করা দরকার, যেটা আমার মনে হয়। এবার আমরা সপ্তাহে কিন্তু 3 দিন করে ক্লাস করব, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। এর আগে যখন আমি SLST পড়াতাম, সেখানে কিন্তু আমি সোম থেকে একদম সানডে পর্যন্ত প্রতিদিনই পড়াতাম 9টা থেকে 10টা। কিন্তু এখন যেহেতু আমাদের কাছে অনেক টাইম রয়েছে, এবং অত তাড়াহুড়ো করে পড়বো না, রিল্যাক্সে পড়বো, বুঝে বুঝে পড়বো, পরীক্ষা দিতে দিতে পড়বো, এই জন্যই কিন্তু আমি 3 দিন টাইম রেখেছি। তবে এটা চেঞ্জও হতে পারে, যদি দেখছি যে পরীক্ষা চলে আসছে বা পরীক্ষার নোটিফিকেশান বের হয়ে গেল, তখন সেই হিসাবে কিন্তু আমি এটা অ্যাডজাস্ট করে নেব। তো দেখো, এর পাশাপাশি কিন্তু এখানে MCQ টেস্ট হবে, প্রতিদিন প্র্যাকটিস হবে। যে টপিকটা আজকে আমি মঙ্গলবার পড়ালাম, সেই টপিকটা কিন্তু বুধবারে আমি পরীক্ষা নেব। আবার বৃহস্পতিবার যে টপিকটা পড়ালাম, নেক্সট ডে কিন্তু সেটা পরীক্ষা নেব। শনিবার যেটা পড়ালাম, রবিবার সেটা পরীক্ষা নেব। এরকম পরীক্ষা নিতে নিতে যখন পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, যেমন জিওগ্রাফি অফ ইন্ডিয়া যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপরই 2 থেকে 3টা পর 2-3 দিন কিন্তু আমরা মক টেস্ট দিব, যাতে একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, কারোর মধ্যে কোনো ডাউট না থাকে। এবং অবশ্যই এই পরীক্ষা দেওয়ার পর যার যেটা ডাউট থাকবে, সেটা তো অবশ্যই গ্রুপে ডিসকাস হবেই। পাশাপাশি পরে যে ক্লাসটা নিব, নেক্সট ডে যে ক্লাসটা হবে, সেই ক্লাসের শুরুতে প্রথমে কিন্তু এই কোশ্চেনগুলো একবার আমি ডিসকাস করে দিব। তো এই গোটা কোর্সটার জন্য আমি কোর্স ফি রেখেছি 3000 টাকা, ঠিক আছে। কিন্তু এখন অফার রয়েছে, অফার বলতে 50 জন ছাত্রের জন্য এই কোর্স ফি কিন্তু মাত্র 2000 টাকা, ঠিক আছে। এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, অর্থাৎ একবারে পে করতে হবে। তো যারা যারা পড়তে চাও, ঠিক আছে, খুব তাড়াতাড়ি এই 2000 টাকা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে পে করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমি কিন্তু তাকে গ্রুপের মধ্যে অ্যাড করে নেব। সেই গ্রুপে কিন্তু সে রেগুলার ইনফরমেশন পাবে, ক্লাসের লিঙ্ক পাবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এবার দেখো, কাদের জন্য এই কোর্সটা, কেন এই কোর্সটা আমরা করব, বা এই কোর্সটার সময় কতদিন, সেটা সম্পর্কে একটু বলে দিই। তো দেখো, এই কোর্সটা মেনলি 6 মাসের, অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তার আগেও হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এই 6 মাসের মধ্যে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, একদম 0 থেকে হিরো পর্যন্ত। এটা কাদের জন্য, তো এরা যারা যারা আছে, অর্থাৎ যারা কেবল বিএড করলেও, বা যাদের বিএড করছে, তারাও কিন্তু এই কোর্সটা করতে পারে একদম, যেহেতু আমি 0 থেকে বেস থেকে করাবো, সেহেতু কিন্তু তাদের জন্য বেস্ট। আবার যারা বিজি থাকে, ব্যস্ত থাকে, যারা টিউশন পড়ায় রেগুলার, বা কোনো একটা ছোটো কাজে যুক্ত থাকে, তাদের জন্য কিন্তু এই কোর্সটা, এই কারণে কিন্তু আমি রাত 9টায় রেখেছি, রাত 9টায়। আশা করি 9টায় কেউ টিউশন পড়ায় না, বা 9টায় কোনো কাজও থাকে না, ঠিক আছে। তো এই যারা এরকম আছে, এরকম সবাই এটা করতে পারে, কিন্তু মেইনলি ফোকাস আমি এই দুটা জেনারেশনকেই করেছি। এবারে আমরা কেন এই কোর্সটা নিব,
কারণ আমাদের কনসেপ্ট ডেভেলপ হবে। পুরো জিওগ্রাফির যে কনসেপ্টটা কোনটা মানে কি একদম নিখুঁত কনসেপ্ট একটা তৈরি হওয়ার জন্য কিন্তু আমরা পড়বো, আর আমি কিন্তু সেই রকম করেই গাইড করব। এবার দেখো আরেকটা কারণ কি, মেইন কারণ যেটা হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন বোঝা। প্যাটার্ন বোঝার কথা মানে কি, মানে হচ্ছে আমরা গোটা হোলসেলে বা দেখো পড়া কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক আর একটা হচ্ছে ওই কী বলে যে একদম গাধার মতো খাটনি। তো কেউ একদম পুরো পড়ে গেল তার যে বেশি লাভ হবে ওরকম ব্যাপারটা নয়। আমাকে প্রথমে বুঝতে হবে যে কোন টপিকটা আমি বেশি জোর দিব, কোথা থেকে বেশি কোশ্চেনগুলো হয়। তো সেটা করার জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা দরকার, ঠিক আছে। যারা প্রথম পরীক্ষা দিচ্ছে তাদের কাছে কিন্তু এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ যে কোথা থেকে কোশ্চেনগুলো হয়, কী ধরনের কোশ্চেনগুলো হয়, কোনটা আসতে পারে। দেখা গেলো যে যেগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো সে কম পড়ছে, যেগুলো থেকে আসে না সেগুলোকেই বেশি ফোকাস করছে, তাহলে তো হবে না, ঠিক আছে। তো সেগুলোকে খেয়াল রেখেই কিন্তু আমি এই কোর্সটা নিয়ে এসেছি। তো এটাই ছিল আজকের। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কেউ যদি এই কোর্স নিতে চায় তাহলে কিন্তু আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হচ্ছে 9614368791। এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করলেও হবে, ঠিক আছে। এছাড়া আমি আমার নাম্বারটা ভিডিওর নিচে দিয়ে দিব, কমেন্টে বা কোনো ডিসক্রাইব নিচের দিকে আর কি দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে এতটুকুই ছিল, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট যেদিন আমাদের ক্লাস হবে সেটা হচ্ছে নেক্সট বৃহস্পতিবার। আজকে তো মঙ্গলবার, বৃহস্পতিবারে ক্লাস হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।